ওয়ানডে সিরিজে হারের পর সেই শোক আসলে সহ্য করার সেই সময়টা আসলে খুব একটা পায়নি বাংলাদেশ। তার মধ্যে শুরু করে দিতে হচ্ছে টি-20 সিরিজ, কতটা সম্ভাবনা আছে, কোনো কিছু নিয়ে আসলে ফিরতে পারবে কিনা বাংলাদেশে, সে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন স্পোর্টস এডিটর সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। লিটন প্রথম ওয়ানডে খেললেন, অফ ফর্মে দল থেকে বাদ পড়লেন, তার নেতৃত্বেই এখন টি-20তে বাংলাদেশকে নামতে হচ্ছে। তিনি বলছেন সবাই জানে টি-20 কেমন করে খেলতে হয়, তার দলও জানে। না, সেটাই, সবাই সবকিছু জানে, কিন্তু তারপরেও হয় না। আপনি বলছিলেন শোকের কথা, যে ওয়ানডে সিরিজ হারার পর একটা শোক কাটতে না কাটতে আবার টি-20। আমি কিন্তু মনে করি না যে শোকের কোনো ব্যাপার আছে। আপনি যদি খেয়াল করেন, তারা কিন্তু মুখে যতই বলুক, তারা কিন্তু ওইটা হিসাব করছে যে আমরা কিন্তু একটি ম্যাচ জিতেছি এবং র্যাঙ্কিং এখন 10 থেকে 9। আমরা যেটা দেখি ক্যামেরার সামনে সবসময় কিন্তু সেটা তাদের মনের কথা না। হ্যাঁ, তো ওই জিনিসটা আমাদের সমর্থকরা যতটা ব্যথিত, আমার মনে হয় না তার দলের ভিতরে ওই ইফেক্টটা আছে। এবং আপনি যেটা লিটনকে বললেন যে তিনি ওয়ানডেতে নাই, অথচ টি-20তে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, অদ্ভুত একটা ব্যাপার। মানে অথচ তাকে কিন্তু নেওয়া হয়েছিল, যখন সিলেক্ট করা হয় তখন বলা হয়েছিল যে যেহেতু তিনি টি-20তে খেলবেন, সেহেতু তিনি ওয়ানডেতে একটু থাকবেন, সাদা বলে একটা মানিয়ে নেওয়ার ব্যাপার। তো এই ব্যাপারটি কিন্তু আসলে এটার সাথে যায় না। আমার যেটা মনে হয় যে এই মাঠটা, পাল্লেকেলে যে মাঠটাতে আপনার খেলা হবে, এখানে কালকে তারা কিন্তু প্র্যাকটিস করেননি। ওয়ানডেতে যারা আছেন, শুধুমাত্র টি-20তে যারা রয়েছেন তারা প্র্যাকটিস করেছেন। এবং যেটা হয় যে আধুনিক মানে এই এখনকার ক্রিকেটে কিন্তু এই অপশনাল, মানে প্র্যাকটিসটা আসলে অপশনাল থাকে। ম্যাচের আগের দিন অনেকে অনেক শক্তিটা ক্ষয় করতে চায় না। আমরা সেদিক থেকে ঠিক আছে, সেদিক থেকে আমার মনে হয় যে লিটন বরং হোটেলে গিয়ে টস প্র্যাকটিস করতে পারতো। মানে টস প্র্যাকটিসটা তার জন্য, টস জেতা তাতে কি লাভ হয়? আমরা তো যতটুকু জানতাম যে পাল্লেকেলেতে টস জিতে যারা ফিল্ডিং নেবে তারা ম্যাচ জেতে। শ্রীলঙ্কা টস জিতলো, ব্যাটিং নিল, বাংলাদেশ 99 রানে ম্যাচ হেরেছে। এটা কিন্তু দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাতে এই সিরিজে আমরা ওয়ানডেতে যেটা দেখলাম, যে পরে ব্যাটিং করে যে মানে এই শ্রীলঙ্কা যখন পরে বোলিং করছে, তখন কিন্তু তাদের ভিতরে মানে এই বলটা যখন সফট হয়ে যায়, তখন কিন্তু তাদের গুগলিগুলা হচ্ছে, তাদের মানে স্ট্রেট বলগুলা দিতে পারছে, লেগ স্পিন করছে। মানে ওই সময় একটা মানে তাদের লঙ্কান যে নাগিন, যে সাপটা ঠিক মানে ছবল দিয়ে উঠছে, ফনা তুলছে। তো তার আগেই কিন্তু আমাদের বিনটা বাজাতে হবে, যে যাতে কিনা ওই অ্যাডভান্টেজ তারা না নিতে পারে। আর আজকে কিন্তু ওদের ফোরকাস্ট বলছে ওইখানে হালকা বৃষ্টি থাকবে, সুতরাং সব মিলে টস একটা ফ্যাক্টর হতে পারে এই মাঠে। 120 বলের ম্যাচ, মানে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, একটা সলিড স্টার্ট লাগবে। মানে আমরা সবসময় গড় নিয়ে কথা বলি, মানে কোনো প্লেয়ার দলে থাকবে কি থাকবে না, তার গড় দেখি, গড় ভালো হলে বলি যে সে আসলে ডিজার্ভ করে। টি-20তে আসলে গড় কতটা ইফেক্টিভ, নাকি আসলে আমরা দেখি যে 3 বলে 14 রান যে নিতে পারে সে ইফেক্টিভ? আসলে ওটাই কিন্তু আপনি যেটা বললেন, একদম দারুণ একটা পয়েন্ট বলেছেন, যে ইম্প্যাক্ট নাকি আপনার ওই সেই গড়। আমরা কিন্তু যেটা হয় যে সবসময় গড়ের কথাটা বলতে বলতে ওই ক্রিকেটারদের ভিতরে ওই জিনিসটা দারুণভাবে গেঁথে গেছে। তারা কিন্তু, আপনি যদি তাওহিদ হৃদয়ের ইনিংসটা দেখেন লাস্ট ওয়ানডেতে, তিনি কিন্তু প্রায় 78 বলে মনে হয় 50 করেছেন, এবং তিনি নেমেছিলেন আপনি 2 উইকেট 20 রানে পড়ার পরে 4 নম্বর ওভারে তিনি ক্রিজে ছিলেন 33 ওভার পর্যন্ত। অথচ এই মাঝের এই সময়টা তার, সে যখন 285 রান চেস করতেছে, তখন আপনি তার মানে স্ট্রাইক রেটটা দেখেন, ওইটা কি ইম্প্যাক্ট ফেলছে কোনো তার 50? অথচ আপনি যদি পরে যখন খেয়াল করেন, তার কিন্তু র্যাঙ্কিং, ব্যাটিং র্যাঙ্কিং যেটা আইসিসি দিয়েছে, সেখানে তিনি একটু জাম্প করেছেন, এই 50-এর আশেপাশে মনে আছে। তো তার কিন্তু ওইটা লাভ হলো। আমরা সবাই বললাম যে তার একটা 50 আছে। তো আপনি এখানে বলতে পারেন, অনেকে বলতে পারে যে বাকিরা তো করে নাই, সুতরাং সে একটা জায়গায় ধরে রাখছে। আপনি যদি উল্টাভাবে দেখেন, যে সে করতে পারছিল না দেখে, সে বেশি ডট খেলছিল দেখে বাকিদের উপরে চাপ পড়ছিল। তো এই যে এই ব্যাপারগুলো, এই গড় জিনিসটা আমার মনে হয় যে আধুনিক ক্রিকেটে আসলে, বিশেষ করে টি-20 ইয়েতে আসলে চলে না। এখানে ইম্প্যাক্ট, আপনার 3 রানের একটা ইনিংসে ইম্প্যাক্ট ফেলতে পারে, এক বলে 3 রানের লাস্টের বলে হয়তো সেটা ইম্প্যাক্ট ফেলবে। তো ইম্প্যাক্টগুলো যদি ধরে আমরা যাচাই করি, এবং আপনি দেখেন যে আমাদের এই দলে যে এই 11 জন আছে, তার ভিতর কয়জনের ইনিংস, কয়জন বোলিংয়ে বলেন, ব্যাটিংয়ে বলেন, কয়টা ইম্প্যাক্ট ফেলছে, কয়টা জিতছি আমরা, জেতাতে কয়টা ইম্প্যাক্ট ফেলছে, সবাই কিন্তু একটা গড়, এই যে গড় মানে এভারেজ আর কি। তো টি-20 কিন্তু এভারেজ খেলা না, ফরম্যাট না। কালচারটাই হচ্ছে সম্মানজনক হার। আমরা হারি, তারপরে বলি যে সেটা একটা সময় ছিল, আমরা উপভোগ করতাম, কিন্তু এখন মনে হয় সেই সময়টা না। আমাদের প্লেয়াররা তো সেই জায়গাতেই বসে আছে, কারণ মেহেদী হাসান মিরাজ ম্যাচ হারের পর তিনি বলেছেন তার দলটা বেশ তরুণ, তার নিজের বয়সী 27। ক্রিকেটার আসলে কত বছর পর্যন্ত পারফর্ম করতে পারে, মানে এই সময় তাদের পিকে থাকার কথা, সেখানে তিনি বলছেন তরুণ দল। সো আমাদের মেন্টালিটি তো এখনো 10 বছর পিছিয়ে আছে আমরা সেই দিক থেকে। না, ওই যে নেটফ্লিক্সের সেই সিরিজগুলোর মতন কামিং সুন মানে হবে,
মানে আসবে, চলতেই থাকবে। একাদশ নিয়ে আপনার কি মতামত, যে একাদশ কেমন হতে পারে? যদি আমরা পেসারের কথা চিন্তা করি, আমাদের সবাই মোটামুটি ফিট আছে এই মুহূর্তে। তাসকিনকে নিয়ে সংখ্যা ছিল, কিন্তু লাস্ট ম্যাচে ফিরেছেন, সো তাকে দেখেও মনে হচ্ছে তিনি আসলে বেশ ফর্মেই আছেন। এবং স্পেসিফিকলি যদি বলতে যাই, মুস্তাফিজুর রহমান লাস্ট যখন আরব আমিরাতে খেলেছিল, তাকে বাংলাদেশ খুব মিস করেছিল, যে তিনি যদি আইপিএল খেলতে না যেতেন হয়তো বাংলাদেশ সিরিজটা হারতে হতো না, এটা আমরা ভাবছিলাম। সেদিক থেকে মুস্তাফিজের দিকেও তো এক্সট্রা নজর থাকবে। না, মুস্তাফিজ এখন হয়ে গেছে আসলে বাংলাদেশ টিম আইপিএল এর একটা ভার্সন, মানে শুভেচ্ছা দূত বলতে পারেন। হ্যাঁ, তিনি আসে, একটু খেলেন। হ্যাঁ, তার কিন্তু আপনি যদি ওই যে লাস্টে যে আফগানিস্তানের সাথে আরব আমিরাতে যে সিরিজটা, তিনি একটি ম্যাচ খেলে আইপিএল এ চলে গেলেন, ওইখানে দারুণ করলেন। পরে কিন্তু আবার ফিরে এসে আমরা ওয়ানডেতে তাকে দেখেন, এবং ইদানিং আপনি যদি খেয়াল করেন তার ফিল্ডিং দিয়ে যদি আমরা করি, তার ফিল্ডিং আপনি খেয়াল করবেন তার মানে একটু মনে কেমন একটু গা ছাড়া একটা ব্যাপার তার ভিতর চলে আসছে। যদিও পেসারদের জন্য লং ফিল্ডিং এ 4 সেভ করাটা একটু ঝুঁকিতে, তাকে অনেক সময় তারা নেন না, তারপরেও মনে হয়েছে যে তার কোথায় গিয়ে যেন মানে সে 100% কি দিতে পারছে, এইটা কিন্তু আসলে আপনি আলোচনার ব্যাপার থাকে। এবং মুস্তাফিজের আপনি বললেন আরেকজন আমার তাসকিনের কথা, তাসকিনের ব্যাপারটা আমার মনে হয় যে তাসকিনের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে রোটেশন করে করে একটা ব্যাপার থাকে, সেটা তার কাজে দিচ্ছে নিশ্চয়ই। আর কি বোলিং লাইনআপটা কেমন হতে পারে? বোলিং লাইনআপ এখানে নিশ্চিতভাবে রিশাদ আসবে। হ্যাঁ, রিশাদ আমরা জানি যে তিনি কিন্তু এখন মানে সাকিব আল হাসানের পরে যদি আপনি যদি ফ্রাঞ্চাইজি ওয়ার্ল্ড ফ্রাঞ্চাইজিতে বলেন, তার যে অভিজ্ঞতা, তার যে সে কিন্তু একজন মুখ হয়ে গেছে তার, এবং এই ফরম্যাটে তিনি পিএসএল খেলেছেন, দারুণ ফর্ম করেছেন এবং বিগ ব্যাশে যাচ্ছেন। সব মিলে রিশাদের একটা ইম্প্যাক্ট কিন্তু এই দলে থাকবে, আজকের ম্যাচে থাকতে পারে। তবে একটি ব্যাপার কিন্তু কনসার্নের জায়গায় রিশাদের ব্যাপারটি যদি আপনি খেয়াল করেন, যে পাকিস্তানে যে লাস্ট সিরিজটা আমরা খেলেছিলাম সেখানে কিন্তু তার ইকোনমি ছিল 12 থেকে 14, প্রচুর রান দিয়েছিলেন। তাহলে কি মানে যেটা হয় যে নতুন কেউ আসলে পরে তাকে যেমন স্ক্যান করা প্রতিপক্ষ দলের জন্য একটু টাফ হয়ে যায়, রিশাদ কিন্তু এখন খোলা বইয়ের মতন, তাকে কিন্তু এখন পড়তে পারছে সবাই। শ্রীলঙ্কানরা কিন্তু তার নিশ্চিতভাবে তার পুরা মানে ডেটাগুলো তারা নিয়ে তাকে স্ক্যান করবে, সুতরাং তাকেও একটু ভ্যারিয়েশন আনতে হবে নিঃসন্দেহে। এই যে ম্যাচ সেটা আসলে ফ্ল্যাট উইকেট, মোটামুটি মানে হাই স্কোরিং একটা ম্যাচ হবে। সেই জায়গায় আসলে বাংলাদেশ যদি আগে ব্যাটিং পায় বা যদি তাদেরকে করতে হয় তাহলে আসলে সম্ভব। মানে বলা হচ্ছে যে শ্রীলঙ্কা বলেছে যে 200 এখানে হয়, কিন্তু তারা 180 হলেই তারা খুশি। কারণ খুশি এই কারণেই বলেছে যে বাংলাদেশ আসলে এটাও হয়তো চেসও করতে পারবে না, আবার ওরা করে দিলে সেটাও করতে পারবে না, ডিফেন্ডও করতে পারবে না। সেই জায়গা থেকে কত এক্সপেক্ট করছেন? আমি যে টসের কথা বলছিলাম, টসের কথা এই জন্যই বলছিলাম যে কারণ আমরা কিন্তু রান চেস করার ব্যাপার, আমাদের ব্যাটাররা যখন চেস করতে যায় তখন কিন্তু রান চেস করতে গেলে কি হয়, আপনার ক্যালকুলেটিভ একটা ব্যাপার সবসময় মাথায় থাকতে হয়, যে মানে এই ওভারে এত, এই ওভারে সে তো এইরকম ইকোনমি আস্কিং রেট বেড়ে যাচ্ছে, সব ওই ইকোনমি করতে করতে তার প্রেশারটা বেড়ে যায়। সেই হিসাবে কিন্তু সেই তুলনায় আমাদের বোলাররা কিন্তু এই চোখটা করে না, তারা কিন্তু বেশ মানে আমরা যদি দেখি যে লাস্ট কয়েকটা ইনিংসে যে তারা কিন্তু ম্যাচগুলো জিতে দিয়েছে, তাদেরকে হালকা একটু পুঁজি দিতে হবে। তো এই মাঠটাতে যেটা হয়েছে যে লাস্ট টাইম যে ভারত খেলেছিল এই মাঠে 3টি ম্যাচ খেলেছিল, সেখানে কিন্তু একটি ম্যাচে 200 রান হয়েছিল, তারপরে কিন্তু খুব বেশি রান হয়নি, 167 মানে এর আশেপাশে সব ছিল। সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশ যদি আমাদের যে ব্র্যান্ড অফ বাংলাদেশ ক্রিকেট আমরা বলি, যে আমাদের পাওয়ার হিটার নাই, আমরা 4 নিচ্ছি, আমরা সিঙ্গেলস নিচ্ছি, এইসব করে 160-70 কাছে গেলে আমাদের বোলাররা যদি আমরা ফার্স্টে করতে পারে। আর হেরে গেলে একটা কমন উত্তর তো আছে যে 20 রান কম হয়ে গেছে, যে আর 20 রান করলেই ম্যাচটা বাংলাদেশে নিয়ে আসতো। নিঃসন্দেহে ক্রিকেটের কথা বললে আসলে সবসময় হতাশাই নিয়েই কথা বলতে হয়, প্রত্যাশা দিয়ে শেষ করতে হয়, যে আশা করি এবার তারা কামব্যাক করবে। প্রতিদিনই ওই যে আজ হয়তো হবে, আজ কিছু হবে, সেটাই বলতে চাই। আমি একটু আপনাকে কোন করতে চাই, আপনি যদি খেয়াল করেন শ্রীলঙ্কার এই সিরিজটাতে ওদের 12 ম্যান কে, ওদের 12 ম্যান কিন্তু সানাত জয়সুরিয়া। আপনি যদি একটু আমরা যদি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি, এই দলটি 2024 সালের মাঝামাঝিতে ওদের র্যাঙ্কিং ছিল ওয়ানডাতে আপনার 8 কি 9, সেখান থেকে সেজন্য তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেই পারে না, এখন তারা 5-এ আছে। তো এই দলটাকে কিভাবে সে করলো, আমরা চলে গেছি 9-এ। আপনি দেখেন প্রত্যেকটা ম্যাচে সে কিন্তু মানে ড্রেসিং রুমে বসে থাকে না, কাচের ঘরে বসে থাকে না, সে বাইরে চলে আসে, কিছুক্ষণ পর আপনার প্লেয়ার গেলে পরে তার সঙ্গে কিছু পরামর্শ দেয়, সারাক্ষণ ছটপট করতে থাকে। আর সেই অপোজিট সাইডে আমাদের কোচকে যদি আমরা দেখি, আমি তো দেখি নাই, আমার তো মনে হয় যে তিনি স্যান্ডউইচ ড্রেসিং রুমেই বসে থাকেন।
নিশ্চয়ই ওটা তো আছেই, প্রত্যেকটা যেহেতু তাদেরই লেজেন্ড, তিনি জানেন আসলে এই দলটাকে কেমন করে রান করতে হয় এবং তিনি সাকসেসফুলি সেটা করে যাচ্ছেন। আমরা একটু ফুটবল নিয়ে আলোচনা করতে চাই। যে মেয়েরা বাংলাদেশের হয়ে ইতিহাস রচনা করলো, এশিয়ান কাপে তারা তাদের নামটাকে লিখিয়ে ফেললো, মোটামুটি সেই দলেরই 9 জন আছে। অনূর্ধ্ব 20 সাফ নারী ফুটবল শুরু হচ্ছে বাংলাদেশের মাটিতেই। কি এক্সপেকটেশন? আমরা বরাবরই বয়সভিত্তিক দলে বেশ ভালো করি। না, এক্সপেকটেশন তো অবশ্যই জয়, কিন্তু কালকে আমাদের ফুটবল দলের কোচ যে পিটার বাটলার, তিনি একটু মানে তাকে মনে হলো প্রেস কনফারেন্সে তিনি খুব একটা মানে স্যাটিসফাই না যে এই দল এই মেয়েদেরকে আবার এই টিমে খেলানো হচ্ছে। কারণ তিনি একটা কথা বলতে বলতে বলেই ফেলেছেন যে এএফসি ছাড়া আর ওয়ার্ল্ডের কোনো সংস্থায় তিনি দেখেননি যে জাতীয় দলের ফুটবলারদেরকে বয়সভিত্তিক দলে খেলার অনুমতি দেওয়া হয়। শুধুমাত্র এশিয়ান ফুটবল কাউন্সিলে এটা অনুমতি দিয়েছে। তো সেইটা আমরা কাজে মানে সেই দুর্বলতাটা আমরা করছি, বাট ক্যাশ করছি, বাট এটা কিন্তু আসলে আইডিয়াল না, কখনোই হতে পারে না। যেই ম্যাচ এটা কেন করা হচ্ছে? আমাদের নেই ফুটবলার? আমার মনে হয় অবশ্যই আছে, কিন্তু আমি এই কথাটা দুদিন আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমরা আমাদের আফাইদাকে, আমাদের অধিনায়ককে, তাকে আমি এই প্রশ্নটা করেছিলাম যে তুমি আবার খেলতে নামবে, একটু তো রেস্ট দরকার, এত বড় একটা টুর্নামেন্ট খেলে আসলে। বলে যে না, আমরা খেলবো, কারণ সবকিছু পরে তার একটা ব্যাপার কিন্তু ছিল, তিনি কিন্তু এই ম্যাচগুলো খেললে কিছু ফিস পাবেন, হ্যাঁ, এবং এই ব্যাপারটি কিন্তু আসলে এসেই যায়। তাছাড়া ঘরের মাঠে খেলা, তারা ভাবে যে এই জয়টাকে তারা বড় করে দেখা যায়, কিন্তু কোচ কিন্তু বলে দিয়েছেন যে এই বয়সভিত্তিক লেভেলে জয় পরাজয় না, বয়সভিত্তিক লগনে আসলে স্কিল ডেভেলপমেন্টের তিনি সার্চ করবেন। তিনি চেয়েছেন এই টুর্নামেন্ট থেকে আরো নতুন কিছু মুখ তুলতে, কিন্তু সেই আমার মনে হয় যে এক মুখ বারবারে সব জায়গাটা দেখিয়ে মানে আয়না, এটা আমার মনে হচ্ছে না এটা ফুটবলের জন্য খুব ভালো হচ্ছে। কারণ হচ্ছে আমরা তো সবসময় বেঞ্চের কথা বলি যে বেঞ্চ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। সবসময় ঋতুপর্ণারা আসলে সার্ভিস দেবে না, তাদের হয়ে কারা দেবে? সেই তারা একটা স্টেজে চলে গেছে, এখন নতুন স্টেজে কাউকে সামনে আনতে হবে। নিশ্চয়ই পিটার বাটলার যেহেতু অসন্তোষ প্রকাশ করেছেন, তিনি আবার সেটা আদায়ও হয়তো করে ছাড়বেন, কারণ তাকে আমরা দেখেছি রাইট ডাগ আউটে তিনি আসলে কি করতে পারেন। তিনি যেটা চান সেটা হলে তিনি থাকেন, না হলে থাকেন না। সো আমরা আশা করব এই জায়গাতেও পরিবর্তন আসবে, যেহেতু এবার হয়েই গেছে, 9 জন খেলছে সেই দলে, আমরা তাদেরকে উইশ করব অবশ্যই, রাইট, এবং শিরোপাটা ঘরেই থাকুক সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। পিয়াল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।